আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোকসানা ইভা। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, সতর্ক প্রহরায় আইন শৃঙ্খলা বাহিনী। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর সীমিত আকারে স্বাস্থ্যসেবা চালু, কর্মকর্তাদের আজকের সরকারি ছুটি বাতিল। জবাবদিহিতা না থাকায় বিমানবন্দরে কাটছে না যাত্রী ভোগান্তি, একে অন্যের উপর দায় চাপানো সমাধানের অন্তরায়, বলছেন বিমান সচিব। এবার বিস্তারিত। গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে শুরু হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই ইজতেমা। প্রথম পর্বে অংশ নেবেন ঢাকার কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জোবার অনুসারী মুসল্লিরা। শনিবার আখেরি মোনাজাত শেষে রাতের মধ্যেই মাঠ ছাড়বেন মুসল্লিরা। 17 ফেব্রুয়ারি আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে মাওলানা সাদ আহমদের অনুসারীদের নিয়ে দ্বিতীয় পর্ব। এ পর্বের আখেরি মোনাজাত সোমবার। তাবলিগ জামাতের উদ্যোগে এবার 54তম ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা জিয়াউল হক ও মাওলানা উবাইদুল্লাহ খুরশিদ, ভারতের নিজামুদ্দিনের অন্যতম মুরব্বী মাওলানা আহমদ লাট সহ দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন বিশ্ব ইজতেমায়। এতদিন ধরে ইজতেমা 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হলেও এবার তা 4 দিনের জন্য নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। দর্শক, এই মুহূর্তে ইজতেমা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিস্তি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হুমায়ুন, ইজতেমা প্রাঙ্গণের পরিস্থিতি কেমন দেখছেন? ইভা, আপনি জানেন যে বিশ্ব ইজতেমার এটা 54তম আসর বাংলাদেশে, এবং এটি শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে স্বীকৃতি পেয়েছে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জামাত হিসেবে। এবং বাংলাদেশে এই যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, এই লোকসংখ্যার আধিক্যের কারণে বেশ গত কয়েক বছর ধরেই কিন্তু ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হয়। তবে এবারের প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন। গত বছরের আগের বছরে ভারতীয় তাবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা সাদের বক্তব্য নিয়ে আসলে এই তাবলিগের মধ্যে দুটো গ্রুপের সৃষ্টি হয়। এই মতবিরোধের জন্য আসলে এক প্রকার ইজতেমা হওয়া নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে এটা নিয়ে এমনকি তারা উচ্চ আদালতেরও শরণাপন্ন হন। শেষ পর্যন্ত সরকারের হস্তক্ষেপে দুই পক্ষের সমঝোতায় আসলে ইজতেমাটা শেষ পর্যন্ত হওয়ার সিদ্ধান্ত হয়, এবং আজকে থেকে যার শুরু হচ্ছে। আজকে এই পর্বে, প্রথম পর্বে মূলত কাকরাইল মসজিদের যে ইমাম মাওলানা জুবায়ের, তার অনুসারীরা এবং মাওলানা সাদের বিপক্ষ মতের অনুসারীরা মূলত আজকের ইজতেমায় এখানে উপস্থিত হয়েছেন। এবং আজকে সকালবেলা আনুষ্ঠানিকভাবে আমবয়ানের মাধ্যমে এই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়, এবং আমবয়ান করেন পাকিস্তানের শীর্ষ মুরব্বী জিয়াউল হক। তবে আমরা তাবলিগের কমিটির সাথে কথা বলেছি, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে আনুষ্ঠানিকভাবে আজকে সকালে শুরু হলেও অনানুষ্ঠানিকভাবে গতকাল সন্ধ্যার পরই তারা ইজতেমা শুরু করেছেন। এবং গতকাল ভারতের মুরব্বী আহমদ লাট তিনি আমবয়ান করেন, এবং তার মাধ্যমেই ইজতেমার কার্যক্রম শুরু হয়। এবং আগামীকাল আখিরি মোনাজাতের মাধ্যমে এই প্রথম পর্বের ইজতেমা শেষ হবে, এবং পরশু অর্থাৎ রবিবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা, এবং সেটা তার পরের দিন আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এবং আমরা এখানে সাধারণ মুসল্লিদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে একটা বিষয়ে। চিস্তি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইজতেমা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী হুমায়ুন চিস্তি। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে আনার পর সীমিত আকারে স্বাস্থ্যসেবা চালু হয়েছে। মধ্যরাতে 1 ও 7 নম্বর ওয়ার্ড খুলে দিলে কয়েকজন রোগী হাসপাতালে প্রবেশ করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যারা অন্য হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছিলেন তাদের জন্য সকালে একটি ডেস্ক খোলা হয়েছে, যার মাধ্যমে হাসপাতালের রোগীদের আনার কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালের সব কর্মকর্তা কর্মচারীর আজকের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। সেখানকার সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। তপু, এই মুহূর্তে হাসপাতালের সবশেষ খবর আপনি আমাদেরকে জানান, কেমন দেখছেন ওখানকার অবস্থা? জি ধন্যবাদ। আমি এখন আছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক প্রবেশ মুখে। আপনি জানেন যে গতকাল রাত 12টা থেকে সীমিত আকারে এই হাসপাতালের কার্যক্রম চালু হয়েছে। আজ সকাল থেকে জরুরি বিভাগ, ক্যাজুয়ালিটি বিভাগ ও বার্ন ইউনিটের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি যে যেসব রোগী জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার জন্য আসছেন তাদেরকে 1, 5, 6 ও 7 নম্বর ওয়ার্ডে আপাতত ভর্তি করা হচ্ছে। এবং হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়ার সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, গাইনি, শিশু ও মহিলা সার্জারি ইউনিটের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। এসব ইউনিটে কিছুটা সংস্কারের প্রয়োজনের কথাও তিনি জানান। তিনি আরও জানান যে আপাতত কোনো শিশুকে এই হাসপাতালে ভর্তি করা হচ্ছে না। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজ সাপ্তাহিক ছুটির দিন হয়, এই হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম আপাতত স্বাভাবিকভাবে বন্ধ রয়েছে। আগামীকাল থেকে সেই বহির্বিভাগের কার্যক্রমও চালু হবে। আর আপনি জানেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসের উপ মহাপরিচালককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 5 কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। জি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন তপু। এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে 1200 রোগীর সবাইকে সরিয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নিচতলায় হাসপাতালের একটি মেডিকেল স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে 2 ঘন্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আইসিইউ থেকে আমাদের পেশেন্ট এভাকুয়েশন করা হয়েছে। আল্লাহর মধ্যে কোনো হতাহত নাই। এখন আমরাও সার্চ করে দেখেছি, এখানে ভিতরে আর কোনো আমাদের রোগী নাই এবং কোনো আহত নিহত হয়নি। এই 1200 রোগীকে একবারে ট্রান্সফার করার মতো এখানে ট্রান্সপোর্ট নাই। যে সকল ডাক্তাররা, সকল পুলিশ প্রশাসনের, ফায়ার ব্রিগেডের, আমাদের এই হসপিটালের সকল কর্মকর্তা কর্মচারী, সাধারণ মানুষরাও এগিয়ে এসেছে। কোনো প্রতিযোগিতা ও জবাবদিহিতা না থাকায় বিমানবন্দরে লাগেজ নিয়ে যাত্রী ভোগান্তি সহ গ্রাউন্ড হ্যান্ডলিং সমস্যার এখনও পুরোপুরি সমাধান করা যায়নি। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একে অপরের ঘাড়ে দায় চাপানো সমাধানের পথে অন্তরায় বলে মনে করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হক। এই অব্যবস্থা রোধে বিমানকে একচ্ছত্র দায়িত্বে না রেখে প্রতিযোগিতার জন্য অন্য কোম্পানিকেও আনার পরিকল্পনার কথা জানান তিনি। নাদিরা কিরণের রিপোর্ট। কি অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যে কোনো ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর বেল্টে লাগেজ নিতে গিয়েই ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। স্বল্প সময়ের যাত্রা শেষে লাগেজ পেতে 2-2.5 ঘন্টা বসে থাকার ঘটনাও হরহামেশাই। গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের একক দায়িত্বে থাকা বিমানকে এ নিয়ে বহুবার বলা হলেও তারা দায় চাপায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের উপর। তবে এ সমস্যা থেকে উত্তরণে এবার সরকার তদারকি বাড়াচ্ছে বলে জানান বিমান ও পর্যটন সচিব। আমরা দেখলাম যে এমিরেটসের একটা বিমান আসলো, 10 মিনিটে বেল্টে লাগেজ দেওয়া হয়ে গেল এবং সর্বশেষ লাগেজটা দিয়েছে 61 মিনিটে, মানে 1 ঘন্টা দিয়েছে। তা আমাদের উপস্থিতিতে যদি এটা এইভাবে 10 মিনিটে দিতে পারে, তাহলে আমাদের অনুপস্থিত না পারার কোনো কারণ নেই। এখানে আর একটা বিষয় আছে, সিভিল এভিয়েশন এয়ারপোর্টের মালিক, বিমান হলো অপারেটর, কিন্তু চেষ্টা করে একে অপরকে অভিযুক্ত করার জন্য। তো আমরা মাঝখানে থেকে সেটা মিটিগেশনে করার চেষ্টা করেছি। কোথায় লাগেজ হ্যান্ডলিং নিয়ে সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, তাদের কিছু গাইডলাইন দিয়েছি। যাত্রী সেবার মান নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশের মতো গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বিমানের একক হাতে না রাখার পরিকল্পনার কথাও জানান তিনি। এখানে একটা থার্ড পার্টি আসা উচিত। বিমান যেমন একটা ভেন্ডর আমাদের লাগেজ হ্যান্ডলিংয়ের ব্যাপারে, এইখানে যদি আরও 1-2টা ভেন্ডর আসে, তাহলে আমি মনে করি সেবার মানটা বাড়বে। যে কয়টা অপারেটর আমাদের এখানে ফ্লাইট পরিচালনা করে, এটা তার ইচ্ছার পর নির্ভর করবে সে কাকে দিয়ে তার গ্রাউন্ড হ্যান্ডলিংটা করাবে। তো আমরা এটা নিয়ে সিরিয়াসলি ভাবছি। আমাদের যে থার্ড টার্মিনাল তৈরি হচ্ছে, সেইখানে আমাদের জায়গার সাথে চুক্তি আছে যে গ্রাউন্ড হ্যান্ডলিং অবশ্যই থার্ড পার্টির মাধ্যমে হবে। বিমান যদি প্রতিযোগিতা টিকতে পারে করবে, কিন্তু এইভাবে মনোপলি আর চলবে না। এছাড়াও দ্রুত সমস্যা সমাধানে যন্ত্রপাতি বাড়ানোর পাশাপাশি শিফটের সমন্বয় সহ সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছেন বলেও জানান এই কর্মকর্তা। নাদিরা কিরণ,
এটিএন বাংলা, ঢাকা। মিয়ানমারের সাথে সুসম্পর্ক বজায় রেখে রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান চায় বাংলাদেশ। ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে ভারত, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চান তিনি। প্রধানমন্ত্রী জানান, মিয়ানমারের সাথে চুক্তি অনুযায়ী তারা রোহিঙ্গাদের ফেরত নেবে। এ বিষয়ে সে দেশের সাথে বাংলাদেশ ছাড়া যে 4 দেশের সীমান্ত আছে, চীন, ভারত, থাইল্যান্ড এবং লাওসের সাথে আলাপ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে তরুণদের সুযোগ করে দিতে চান তিনি। গত 3 মেয়াদে তার সরকারে নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচিও তুলে ধরেন শেখ হাসিনা। I want to know what is my job, that is to keep peace in this country, a peaceful atmosphere, right? So, well, I've told you the people have every right to speak what they want to, but what is good for the country, good for the people, good for the girls, boys, or human being, that is my concern. And of course we will do that. Consecutive 3rd term, and before that I was Prime Minister, so it's my 4th term, so I don't want to continue for more. I think that everybody should take a break, and then we can make accommodation for younger generation. রাজধানী মিরপুরে পরিচ্ছন্ন কর্মীদের সন্তানরা বেড়ে উঠছে অপরিচ্ছন্ন পরিবেশে। বুদ্ধিজীবী কবরস্থানের পাশে করা এসব পরিবারের সন্তানদের বাস, খেলার জায়গা, কবরস্থান। অনেক সময় মৃত মানুষের হাড়গোড় দিয়ে খেলা করে তারা। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিবেশে বেড়ে ওঠা এসব শিশুর হতে পারে মানসিক সমস্যা। আরও জানাচ্ছেন রাবেয়া আক্তার সুবর্ণা। ডিজিটাল যুগের বিত্তবানদের সন্তানরা খেলাধুলা করছে আধুনিক সব সামগ্রী নিয়ে। চাওয়া মাত্র আধুনিক খেলাধুলার সরঞ্জাম পেয়ে যাচ্ছে তারা। অন্যদিকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশে বেড়ে ওঠা শিশুরা খেলছে মৃত মানুষের হাড়গোড় নিয়ে। সেখানে বসবাস করা পরিচ্ছন্ন কর্মীদের সন্তানদের খেলার কোনো জায়গা নেই, ফলে কবরস্থানই তাদের বিনোদনের জায়গা। মা বাবা আমাদের ভালোবাসেন। একটি বেসরকারি প্রতিষ্ঠান স্কুল খুলে দেয় এখানকার শিশুদের জন্য। স্কুলটি কবরস্থানের পাশে হওয়ার কারণে অনেক শিশু ভয় পায় বলে লাইন ধরে ক্লাসে ঢুকে তারা। ক্লাসে বসেও মানুষের দাফনের দৃশ্য দেখতে হয় কোমলমতি এসব শিশুদের। চোখ প্রান্তিস খেলি, গাছে উঠি, শোয়াশোয় খেলি। আমরা তো মানুষ, একদিনকে তো মরতেই হবে। ভালো একটা পরিবেশে থাকলে অনেক রকম সুন্দর হয়, এটা সরকারের একটা ব্যবস্থা করা উচিত। মাটি দেয়, আমরা ভয় পাই। এখানে বেশিরভাগ বাস করে ঝাড়ুদার, পিয়ন, তারপরে মালি, যারা বাথরুম পরিষ্কার করে তারা। 100% শিক্ষা চায় সরকার, তাহলে তো অনেক তাদের ভালো সুবিধা দিতেই হবে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুরা ছোটবেলায় যা দেখে তাই তাদের মনের মধ্যে ধারণ করে। একটা বাচ্চা স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, স্বাভাবিকভাবে স্কুলে যাবে, স্কুলের পরিবেশে মাঠে খেলাধুলা করবে, এটা সে বাচ্চা না। তো এটা রাষ্ট্রের জন্য একটা, আমি বলবো যে রিস্ক হতে পারে, কারণ সে একটা ভিন্ন বাচ্চা হিসেবে বড় হচ্ছে। এমন অস্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার কারণে এসব শিশু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা বলছে, তারা বাধ্য হয়ে এমন অস্বস্তিকর পরিবেশে বসবাস করছেন। শহরকে পরিষ্কার করলেও তাদের অবহেলিত অবস্থার খোঁজ নেয় না কেউ। আমরা যে পরিবেশে থাকি, আমাদের ছেলেমেয়েরা এরকম পরিবেশে মানুষ হইতেছে। আমরা ভালো জায়গায় গেলে আমাদের ছেলেমেয়েরা ভালো পরিবেশে মানুষ হবে। সুস্থভাবে বেড়ে ওঠা শিশুদের নাগরিক অধিকার, তবে এখানে বসবাস করা শিশুরা বঞ্চিত নানান অধিকার থেকে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুর পারিপার্শ্বিক অবস্থা তার ভবিষ্যৎ জীবনে প্রভাব ফেলে। তাই এই শিশুদের স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে দায় আছে পরিবারের পাশাপাশি রাষ্ট্রেরও। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাভারে বইছে ভোটের হাওয়া। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সরব থাকলেও নির্বাচনী মাঠে নেই বিএনপির কোনো প্রার্থী। দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা তাই ঘুরছেন কেন্দ্রীয় নেতাদের দাঁড়ে দাঁড়ে। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। 12টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে সাভার উপজেলা পরিষদ। এখানে রয়েছে 9.5 লাখ ভোটার, যাদের বেশিরভাগই গার্মেন্টস শ্রমিক। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড শোভা পাচ্ছে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। ক্রান্তিকালে যারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ছিলেন,
যারা বাংলাদেশের দলের দুর্দিনে দুঃসময়ে ছিলেন, আমরা তাদেরকে চাই। যারা শুধু দলের জন্য দিয়েই গেছে, কখনোই কিছু পায় নাই, সেরকম একজন যোগ্য চেয়ারম্যানই আমরা চাই এবার। সাভার উপজেলার বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি থেকে নির্বাচিত, কিন্তু ভোটের মাঠে নেই তাদের কেউই। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্তের অপেক্ষা করছেন তারা। হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপরে আমরা থাকবো, আমাদের কোনো নিজস্ব সিদ্ধান্ত নেই। এদিকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। মনোনয়ন পেলে ব্যাপক উন্নয়নের কথা বললেন তিনি। এখানে থাকবে না কোনো মাদক, থাকবে না কোনো সন্ত্রাস, এখানে থাকবে না কোনো জঙ্গিবাদ। আমি সকল মানুষের সহযোগিতা নিয়ে সাভারকে একটি শান্তির নগরী হিসেবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে চান ইয়াসমিন আক্তার চৌধুরী সুমি। জনপ্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়নের সাধারণ সম্পাদক গঠিত যে মনোনীত করেছেন, সেই হিসাবে আমি ইনশাল্লাহ তাদের দোয়া এবং তাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। তবে কেন্দ্রীয় নির্দেশনা মেনে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধু সুযোগপন্ন জননেত্রী শেখ হাসিনা, ওনারা যে সিদ্ধান্ত দিবেন আমরা সেটা মেনে নিয়েই নৌকার পক্ষে কাজ করব। এলাকার উন্নয়নে অবদান রাখতে পারবে এমন প্রার্থীর হাতেই দলীয় প্রতীক তুলে দিবে রাজনৈতিক দলগুলো, এমন প্রত্যাশা সাভার উপজেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইউরোপা লিগের শেষ 16তে ওঠার প্রথম লেগে জয় পেয়েছে চেলসি এবং সেভিয়া, তবে হেরে গেছে আর্সেনাল। সুইডিশ ক্লাব মালমো এফএফকে 2-1 গোলে হারিয়েছে চেলসি। ল্যাজিওর বিপক্ষে 1-0 গোলে জিতেছে সেভিয়া। অন্য খেলায় বাতে বরিসভের কাছে 1-0তে হেরেছে আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে বার্কলির গোলে চেলসি এগিয়ে যায় ম্যাচের 30 মিনিটে। এরপর অলিভার জিরাউড ব্যবধান দ্বিগুণ করেন 58 মিনিটে। নির্ধারিত সময় 10 মিনিট আগে মালমোর হয়ে ক্রিস্টিয়ানসেন 1 গোল শোধ করলেও হার নিয়ে মাঠ ছাড়ে তারা। অন্য ম্যাচে ল্যাজিওর মাঠে সেভিয়াকে জয়সূচক গোলটি এনে দেন বেনিয়াত্তার। বড় দলগুলোর জয়ের রাতে হতাশ হতে হয়েছে আর্সেনালকে। বেলারুশ ক্লাব বাতে বরিসভের বিপক্ষে ম্যাচের 45 মিনিটে গোল হজম করে তারা। গোলশোধে মরিয়া গানাররা আর সমতায় ফিরতে পারেনি। উল্টো 85 মিনিটে লাকাজেত্তে লাল কার্ড দেখলে দর্শনের রূপ নেয় আর্সেনাল। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে বাজেভাবে হেরে বেশ চাপে আছে মাশরাফি বিন মুর্তজার দল। সিরিজে সমতায় ফিরতে মরিয়া টাইগাররা, কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা সহজ হচ্ছে না বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে এখন পর্যন্ত ওয়ানডে জয় নেই বাংলাদেশের। শনিবার ভোর 4টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরেকবার। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, সতর্ক প্রহরায় আইন শৃঙ্খলা বাহিনী। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর সীমিত আকারে স্বাস্থ্যসেবা চালু, কর্মকর্তাদের আজকের সরকারি ছুটি বাতিল। জবাবদিহিতা না থাকায় বিমানবন্দরে কাটছে না যাত্রী ভোগান্তি, একে অন্যের উপর দায় চাপানো সমাধানের অন্তরায়, বলছেন বিমান সচিব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়াও এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTVnews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।